হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আরও একটা টেক নিউজ এপিসোড নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের টেক নিউজে প্রত্যেকটা খবর সমান গুরুত্বপূর্ণ, সুতরাং একটা টেক নিউজও মিস করবেন না। প্রথমেই আইফোন হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। হোয়াটসঅ্যাপে পাসকি অপশনটা এবার iOS এর জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এতদিন অ্যান্ড্রয়েডে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার হিসেবে পাসকি অপশনটা কাজ করতো, অর্থাৎ ওই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। অবশেষে iOS বা অ্যাপেলের ডিভাইসে যারা এখন হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তাদের জন্য এই অপশনটা চলে এসেছে স্টেবল আপডেটে। আপনারা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সে যখন কষ্ট করে যাচ্ছেনই লাইক বাটনটা প্রেস করে দেবেন। 1500 লাইক করার দায়িত্ব আরও একবার আপনাদের কাছে দিয়ে, আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে না সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখবেন। ঘন্টা না বাজালে না এই খবরগুলো আর আপনাদের কাছে পৌঁছবে না। যাই হোক, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নিই। অনেকদিন আমাদের টেক নিউজে বিজ্ঞানের খবর শেয়ার করা হয় না। এলন মাস্ক নাম তো সুনাই হোগা। এই মানুষটার কাছে আর কোনো কিছুই অসম্ভব নয়। স্পেসএক্স টেকনোলজিতে মানুষকে মহাকাশে ঘুরিয়ে আনা থেকে শুরু করে ব্রেনের ভেতরে একটা সামান্য চিপ বসিয়ে দিয়ে কম্পিউটারের সাথে মানব দেহের যে একটা মেলবন্ধন সম্ভব, সেটা কিন্তু আমরা এলন মাস্ককে দেখেই শিখেছি। আর এলন মাস্ক এই ধরনের নতুন প্রযুক্তি নিয়ে কাজ করেন বলেই তিনি এলন মাস্ক। অবশেষে এলন মাস্ক ঘোষণা করেছেন তিনি এবার মঙ্গল গ্রহে যান পাঠাবেন। এমনকি মঙ্গল গ্রহে আগামী কয়েক বছরের মধ্যে তিনি 10 লক্ষ মানুষকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি স্পেসএক্স প্রজেক্ট অলরেডি এটা নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে। হতে পারে আমরা আগামী কয়েক দশক পরে হয়তো মঙ্গল গ্রহে জমি কিনবো। অলরেডি তো চাঁদে জমি কেনা শুরু হয়ে গেছে, আপনাদের বোধহয় টেক নিউজে খবর শেয়ারও করেছিলাম। মঙ্গল গ্রহেও মানুষের বাসস্থান শুরু হয়ে যাবে। তো দেখা যাক এলন মাস্ক এটা করতে পারেন কিনা। অবশেষে অ্যান্টুটু বেঞ্চমার্কের বিচারে ফেব্রুয়ারি 2024-এ টপ 10 ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের নাম সামনে এসেছে, এবং সেক্ষেত্রে 1 নম্বরে রয়েছে রেডমি K70e স্মার্টফোনটা, এবং 10 নম্বরে রয়েছে রিয়েলমি GT Neo 3। তো আপনাদের কাছে এই ধরনের কোনো স্মার্টফোন আছে যেটা এই লিস্টে আছে? অবশ্যই আগে কমেন্ট বক্সে লিখে জানান, আর মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। আবারও একটা বড় সড়ো সমস্যায় ফাঁসতে চলেছে অ্যাপেলের বিরুদ্ধে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা লস্যুট ফাইল হতে চলেছে। অ্যাপেল নাকি তার গ্রাহককে ফোর্স করছে iCloud স্পেস কেনার জন্য, কারণ ওয়েব স্পেস তো অনেকেই বিক্রি করে। সেক্ষেত্রে গুগল ড্রাইভ রয়েছে, ড্রপ বক্স রয়েছে, কিন্তু অ্যাপেলের ডিভাইস যারা ইউজ করেন তারা মূলত কিন্তু iCloud-এর ওপর ভরসা করেন। iCloud-এ 5 GB ফ্রি দেওয়া হয়, তারপরে যদি আপনার ডেটা রাখতে হয় তাহলে সেটাকে টাকা দিয়ে ইউজ করতে হয়। অ্যাপেল শোনা যাচ্ছে এই iCloud-এর লোভটাই মানুষকে দেখিয়ে তারা আর অন্য প্ল্যাটফর্মে মানুষকে আসতে দিচ্ছে না। এটা একটা আনফেয়ার কম্পিটিশন বলা হচ্ছে, এবং দেখা যাক অ্যাপেলের বিরুদ্ধে মামলা হলে অ্যাপেল এটাকে কিভাবে থামাতে পারে। তবে এই সমস্ত কিছু অ্যাপেলের কাছে কিন্তু জলভাত। অ্যাপেলের সব থেকে আজকে ইন্টারেস্টিং খবরটা হচ্ছে অ্যাপেলের AC4 ফোনটার অবশেষে রেন্ডার আউট হয়ে গেছে। এমনকি মোটামুটি 90% কনফার্ম অ্যাপেলের AC4 এই বছরেই লঞ্চ করছে। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন জুন জুলাই মাস নাগাদ অ্যাপেলের AC4 কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা iPhone 16 সিরিজের আগে লঞ্চ হবে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন কী হবে সেটাও সামনে চলে এসছে। প্রথমত বায়োনিক A16 চিপসেট থাকবে, 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে থাকবে, ফেস আইডি থাকবে, 48 মেগাপিক্সেলের একটা OIS ক্যামেরা থাকবে, এছাড়াও 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। প্রাইস হবে $500 আশেপাশে, অর্থাৎ ওই 32 থেকে 35 হাজার রুপি। কিন্তু যখন ইন্ডিয়াতে লঞ্চ করবে, যেহেতু ডিউটি বেশি, তাই জন্য কিন্তু এর দাম মোটামুটি 40,000 রুপির আশেপাশে হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পুরনো আইফোনগুলো কেনা তখন হয়তো ভ্যালু ফর মানি হবে। তবে আইফোন AC4 কেমন দেখতে লাগছে আপনাদের কাছে? আমার কাছে বেশ জম্পেসি দেখতে লাগছে। তবে ফোনগুলো লঞ্চ করুক, তারপরে দেখা যাবে। আর হ্যাঁ, USB Type-C পোর্ট থাকবে, এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। অবশেষে অফিসিয়ালি নাথিং ফোন 2 5 তারিখ লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন নিয়ে আজকে ঘাটছি না, তবে নাথিং ফোন 2 এই ফোনটার দাম 25 থেকে 30 হাজার রুপির মধ্যে হবে বলে শোনা যাচ্ছে। আর এই দামটা হবে কারণ নাথিং ফোন 2 ইন্ডিয়াতে কিন্তু প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে। তাই জন্য যেহেতু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হবে না, ফোনের দাম কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে যদি 35-36 হাজার টাকায় এই ফোনটা পাওয়া যায় তাহলে একদম কিলার প্রাইস হবে। তো দেখা যাক 5 তারিখ এই সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, মানে আগামীকাল। তবে আগামীকাল মিড বাজেটে আরও একটা সেরা ডিভাইস লঞ্চ করতে চলেছে, লাভা ব্লেজ কার্ভ 5G। এই ফোনটাও শোনা যাচ্ছে 17 থেকে 20 হাজার রুপির প্রাইস ব্র্যাকেটে। 120 হার্জের অ্যামোলেড প্যানেল, কার্ভ ডিসপ্লে থাকবে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি ভালো। পেছনে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকবে। এই প্রাইস পয়েন্টে গ্লাস বডি উঠেই গেছে। এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7050 চিপসেট, 50 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল বেশ একটা ভালো কনফিগারেশন দিয়ে কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে লাভা ব্লেজ কার্ভ ফোনটা আসছে। তো দেখা যাক কী দামে লঞ্চ করে, আর বাংলাদেশে আনঅফিসিয়ালিও অ্যাভেলেবেল হবে। এরপরে সরাসরি স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং অবশেষে মিড বাজেটে একটা 5G ডিভাইস লঞ্চ করলো, স্যামসাং গ্যালাক্সি F15। দাম মোটামুটি বেশ ভালোই রাখা হয়েছে, 12,000 রুপিতে। এর 4GB 128GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। তবে এখানে সমস্ত কিছুর পরও যদি একটু পাঞ্চল ডিসপ্লে দেওয়া যেত বেটার হতো। এখানে ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওভারঅল মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6100 চিপসেট দিয়ে বাজেটে যারা স্যামসাং এর স্মার্টফোন চাইছেন তাদের জন্য একটা বেটার অপশন। এর সঙ্গে সঙ্গে স্যামসাং গ্যালাক্সি A55 যে ফোনটা, সেই
ফোনটার আনবক্সিং ফুল রিভিউ পুরো লিক হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে এক্সিনোসের যে 1480 চিপসেটটা সেটা 7 লাখের উপরে স্কোর করছে। অর্থাৎ এটা কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর নয়, এটা একটা মিড বাজেট প্রসেসর। তবে স্যামসাংয়ের এ সিরিজের স্মার্টফোন শুধুমাত্র পারফরমেন্সের জন্য মানুষ কেনে এটা নয়, এটার জন্য অনেক পেছনে কারণ রয়েছে। স্যামসাংয়ের এ সিরিজের ফোন কেন এত বিক্রি হয় তার জন্য আমি ভাবছি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। আপনারা কি বলেন, আনা উচিত? কিন্তু এই সমস্ত কিছুর পরে স্যামসাংয়ের যে S25 সিরিজ, সেক্ষেত্রে বলা হচ্ছে সেই ফোনগুলো প্রত্যেকটাতে এক্সিনোসের প্রসেসর থাকবে, এক্সিনোসের 2500। আমরা এই বছরে S24 আলট্রাতে আমরা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট পেয়েছি, কিন্তু সামনের বছর যে S25 আলট্রা আসবে সেখানেও নাকি এক্সিনোসের প্রসেসর থাকবে। সব শেষে শাওমি আর পোকোকে দিয়েই শেষ করব। পোকোর তরফ থেকে পোকো X6 নিও বলে আরও একটা নতুন স্মার্টফোন হয়তো মার্চের শেষের দিকে লঞ্চ করবে। এখানে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, মিডিয়াটেকের Dimensity 6080 চিপসেট থাকছে, এছাড়াও 12GB 256GB ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল থাকছে। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, মোটামুটি 15,000 বা 13,000 রুপির আশেপাশে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে বড় খবর, রেডমি নোট 14 সিরিজের বেশ কিছু খবর আসা শুরু হয়ে গেছে। রেডমি নোট 14 সিরিজের যে আপার ভ্যারিয়েন্টটা হবে সেখানে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 সিরিজের কোনো একটা প্রসেসর থাকতে পারে এবং সেখানে 1.5K অ্যামোলেড ডিসপ্লে হবে, 200 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে সঙ্গে সেখানে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবে। 30,000 রুপিতে রেডমি নোট সিরিজে যদি আমরা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর পাই না, রেডমি নোট সিরিজ আবার তার পুরোনো জায়গায় ফিরে যেতে পারে। আর আমাদের পুরোনো জায়গায় ফিরে দেওয়ার জন্য সাবস্ক্রাইব, বেল আইকন এগুলো একটু প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ইম্পর্টেন্ট টেক আপডেটগুলো মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।